Welcome dear students, welcome to the chemistry class of Duti Institute. আমরা আগের ক্লাসগুলোতে তড়িৎ রসায়ন সম্পূর্ণ শেষ করে ফেলেছি উইথ নিউমেরিক্যাল প্রবলেমস। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির যে সেকেন্ড চ্যাপ্টার রাসায়নিক গতিবিদ্যা, সেই রাসায়নিক গতিবিদ্যার চ্যাপ্টার শুরু করব। আজকের টপিক হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যার প্রথমেই আমাদের দুটো জিনিস একটু আলোচনা করে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে আমরা ক্লাস 11-এ একটা জিনিস দেখেছি, রাসায়নিক সাম্যাবস্থা। আর একটাও জিনিস আমরা পড়েছি, সেটা হচ্ছে তাপ গতিবিদ্যা। আর আজকে আমরা পড়তে চলেছি রাসায়নিক গতিবিদ্যা। তাপ গতিবিদ্যা বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে থার্মোডাইনামিক্স। এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটাকে বাদ দাও, এটার দরকার নেই, থাক। আর এটা হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স বা কেউ কেউ বলে কেমিক্যাল ডায়নামিক্স। দুটোর মধ্যে রিলেশন কি বা দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখো, একটা কথা how far a reaction occurs and how fast a reaction occurs. তার মানে যে কোনো একটা রিয়াকশন কতটা দূর পর্যন্ত আর কি সেটা যেতে পারে। কতটা দূর মানে এখানে বোঝানো হচ্ছে তার কতটা পরিমাণ তাপ সে নিতে পারবে বা ছাড়বে। তার থার্মোডাইনামিক যে বিভিন্ন প্যারামিটারস, লাইক এনথালপি, লাইক এন্ট্রপি, লাইক ফ্রি এনার্জি, তাদের কীরকম পরিবর্তন হবে, সেই সমস্ত কিছু আলোচনা করা হয় তাপগতিবিদ্যা বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। আর সেকেন্ড হচ্ছে হাউ ফাস্ট এ রিয়াকশন অকার্স, মানে কতটা তাড়াতাড়ি, কতটা দ্রুততার সাথে কোনো একটা বিক্রিয়া হবে। এই যে গতিটা কোনো একটা বিক্রিয়ার, সেই বিক্রিয়ার গতিটাকে যেই জায়গায় পড়া হয় বা যেই চ্যাপ্টারে আমরা পড়ব, সেটাই হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। ওকে, তো রাসায়নিক গতিবিদ্যার প্রথমেই, তার মানে রাসায়নিক গতিবিদ্যা মানে যে স্টাডি অফ রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার গতি, এই সম্বন্ধীয় যে আমাদের আলোচনা, বিক্রিয়ার গতি। এবার ফিজিক্সে তোমরা অলরেডি হয়তো মোশনের চ্যাপ্টারে পড়ে এসছো 11-এ, সেখানেও আমরা গতি নিয়ে আলোচনা করি বিভিন্ন রকমের। সেটা হচ্ছে আমাদের বস্তু সমূহের গতি, যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যেসব বস্তু আছে তাদের গতি। এইখানেও আমরা গতি নিয়ে আলোচনা করব, কিন্তু কার গতি? মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, অর্থাৎ অণু, পরমাণু, যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই বিক্রিয়াটার ক্ষেত্রে ওভারঅল যে গতিটা হবে, সেই গতিটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। এবার এই যে রেট অফ রিয়াকশন, যেমন আমরা ফিজিক্সে বলতাম বা বলেছি যে কি বেগ বা দ্রুতি, সেটার সংজ্ঞায় কি বলতাম? বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে বেগ, বা সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তন, মানে সরণ পরিবর্তনের যে হার যেটাকে বলে,
সেটাকে আমরা বেগ হিসাবে বলতাম। আর যদি আমরা বলি যে সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্বের যে পরিবর্তন হয়, সেটা যে রেশিও, সেটার যে অনুপাত, সেটাকে আমরা কি বলছি? দ্রুতি। তো ঠিক এখানেও বিক্রিয়ার গতির ক্ষেত্রে আমরা কি বলবো? যে কোনো একটা বিক্রিয়া যে শুরু হচ্ছে, তার বিক্রিয়ক, সেই বিক্রিয়কের যে পরিমাণ সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়। কারণ ওইখানে যেমন ছিল অবস্থার রেসপেক্টে আমরা দেখতাম, অবস্থানের রেসপেক্টে, অবস্থা নয় অবস্থানের রেসপেক্টে আমরা দেখতাম, এইখানে আমাদের দেখতে হবে হচ্ছে পরিমাণের সাপেক্ষে, মানে কতটা পরিমাণ আমি নিয়েছি সেখান থেকে কতটা পরিমাণ আমার তৈরি হচ্ছে, বা কতটা পরিমাণ আমি নিয়েছিলাম সেটা কতটা অবশিষ্ট রয়ে গেছে, এই রেসপেক্টে। তার মানে যে বিক্রিয়ক, তার মানে সময়ের সাপেক্ষে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণের কথা বলছি। তো পরিমাণটাকে একটা পার্টিকুলার কোনো সায়েন্টিফিক টার্মিনোলজি দিয়ে আমাদেরকে বলতে হবে, সেটাকে আমি এখানে বলে দিতে পারি গাঢ়ত্ব, গাঢ়ত্বের পরিবর্তন। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি বা রেট অফ রিয়াকশন। কীরকম? সাপোজ আমি কোনো দুটো পদার্থ ধরছি, এ একটা ছিল বিক্রিয়ক, এ থেকে বি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিক্রিয়াজাত। এবার এই যে এ থেকে বি হচ্ছে, তাহলে শুরুতে যখন আমাদের ইনিশিয়াল টাইম t=0, এই সময়টা আমি ধরে নিচ্ছি যে এর পরিমাণ আমি কত নিয়েছিলাম, যেহেতু আমরা এখানে গাঢ়ত্বের কথা বলেছি, 10 মোলার, মানে মোলস পার লিটার। ইনিশিয়াল টাইমে যখন বিক্রিয়া শুরু হবে সেই সময় কি বিক্রিয়াজাত কিছু থাকবে? বিক্রিয়াজাত কিছুই থাকবে না, তাহলে এটা 0। এবার একটা সার্টেন টাইম, মনে করি 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় পর এইটার কতটা হচ্ছে, এই এ থেকে কিছুটা বিতে গেছে, এই এটা আমি ধরে নিচ্ছি 5 মোলার আমার পড়ে রয়েছে, মানে 5 মোলস পার লিটার এই রেসপেক্টে পড়ে রয়েছে। তাহলে বাকি 5 মোলস পার লিটার সেটা কোথায় গেল? অবভিয়াসলি বিতে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি যে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার, তাহলে সেটা কত হচ্ছে? আমার ইনিশিয়াল টাইমে কত ছিল? 10। আমার কতটা বিক্রিয়া করে ফেলেছে, মানে কতটা পরিবর্তন হচ্ছে? 5 চলে গেছে, তার মানে 5 এর পরিবর্তন। সময় কতটা লেগেছে? 2 সেকেন্ড। তার মানে এত মোলার পার সেকেন্ড, মানে 5/2 মোলার পার সেকেন্ড, 2.5 মোলার পার সেকেন্ড। বা এটাকে আমি লিখতে পারি 2.5 মোলস পার লিটার, মোলার মানে তাই পার সেকেন্ড। তাহলে এটা বলছিলাম আর কি, যে বিক্রিয়া হার, তাহলে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত তার যে পদার্থের, মানে তার যে পরিমাণের পরিবর্তন, সেইটাই হচ্ছে আমাদের সময় সাপেক্ষে, সেটাই আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি। এইবার এখানে আমার দুটো ঘটনা ঘটতে পারে। এক, আমি বলতে পারি সময়ের সাপেক্ষে যতটা বিক্রিয়াজাত তৈরি হচ্ছে সেই যে হারটা, সেটা রেসপেক্টে আমি বিক্রিয়া হার বলতে পারি। আবার কেউ তো বলতেই পারে, প্রশ্নই করতে পারে যে স্যার তাহলে বিক্রিয়কটা যে সময়ের সাপেক্ষে কমছে তার রেসপেক্টে কি আমরা বলতে পারি না? হ্যাঁ, সেই রেসপেক্টেও বলতে পারি। তার মানে দুইভাবে আমাদের এই বিক্রিয়া হারকে বা বিক্রিয়ার যে গতি সেটাকে আমরা বলতে পারি, এক সময়ের সাপেক্ষে
বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের হার, যেটা আমরা অলরেডি এখানে করে ফেললাম। এটাই কিন্তু করা হয়েছে যে শুরুতে 10 ছিল, তারপরে 5 হলো, তাহলে কতটা গেল? 5 গেল, কত সময়ে গেল? 2 সেকেন্ড সময়ে, তাহলে ভাগ করে দিলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেকেন্ড আরেকটা কি বলতে পারি? সময়ের সাপেক্ষে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হার। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে বলবো? দেখো, শুরুতে কত ছিল? 0 ছিল, শেষে গিয়ে কত হলো? 5 হলো। তার মানে কতটা বৃদ্ধি পাচ্ছে? পরিবর্তনটা কত? ফাইনাল 5, ইনিশিয়াল 0। কতটা সময় হয়েছে? ওই একই সময়, তো 2 সেকেন্ড, তাহলে আবার সেই 2। তার মানে এটা যে এত মোলার সেকেন্ড, তার মানে 5/2 মোলার পার সেকেন্ড, দ্যাট মিনস 2.5 মোলার পার সেকেন্ড বা 2.5 মোলস পার লিটার পার সেকেন্ড। একই ব্যাপার। কিন্তু এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। কি সূক্ষ্ম পরিবর্তনটা লক্ষ্য করো? এইখানে আমি কিন্তু ফাইনালটাকে আগে নিই নি, এখানে কিন্তু ইনিশিয়ালটাকে নিয়েছি, সেই জন্য পজিটিভ এসছে। কিন্তু এইখানে কিন্তু ফাইনালটাকে আগে নেওয়া হয়েছে, সেই জন্য পজিটিভ এসছে। আমি যদি দুটো ক্ষেত্রেই ফাইনালটাকেই নিয়ে করতাম, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের রেসপেক্টে জিনিসটা নেগেটিভ আসতো। আর যদি বিক্রিয়াজাতর ক্ষেত্রে বলতাম, তাহলে পজিটিভ আসতো। সেই জন্য আমাদের সবসময় বিক্রিয়কের গাঢ়ত্বটা হ্রাস পাচ্ছে, তো সেই জন্য এখানে একটা নেগেটিভ এক্সট্রা নিয়ে আসা হয়, মানে দুটোকে সমান তুল্য করার জন্য। একটা উদাহরণ দিই, তাহলে পরে ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে। সাপোজ এরকম একটা রিয়াকশন যদি আসে, এ প্লাস বি আরও সি প্লাস ডি। এবারে এখানে ভয় পাওয়ার কিছু নেই যে এরকম রিয়াকশান, আমি এটা আরবিটারি একটা ধরে নিচ্ছি। এই রিয়াকশানে এই ক্যাপিটাল এ বি সি ডি, এগুলো হচ্ছে এ আর বিটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর ক্যাপিটাল সি ক্যাপিটাল ডিটা আমাদের জাস্ট বিক্রিয়াজাতকে রিপ্রেজেন্ট করছে। আর এই ছোটো লেটারগুলো যেগুলো স্মল লেটার, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এগুলো কি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেইটাকে রিপ্রেজেন্ট করছে। বা তোমরা যদি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেইভাবে না বোঝো, সোজা কথা বুঝবে যে এইখানে কত মোলের রেসপেক্টে, কত মোলের রিয়াকশানে কত মোল এগুলো তৈরি হচ্ছে, সেই নাম্বারটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে এখানে এবিসিডি, স্মল এবিসিডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইবার এই সব ক্ষেত্রে যেটা হয় আর কি, রেট বা বিক্রিয়া হার যাই বলি না কেন, সেইটার লেখার নিয়ম কি? সেইটা লেখা হয় যদি আমি বিক্রিয়কের রেসপেক্টে লিখি, কারণ এটা সময়ের রেসপেক্টে কমে, 1/a ডি এ, থার্ড ব্র্যাকেটে এ কেন? এটা কনসেন্ট্রেশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য এটা দেওয়া হয়, বা গাঢ়ত্বটাকে, মানে গাঢ়ত্ব সময়ের সাপেক্ষে কিভাবে কমছে। অবকল সমীকরণ তোমরা করে এসছো। অবকল মানে কি? যে ছোট ছোট পরিবর্তনগুলো, সেটা কি বোঝাচ্ছে? তাহলে একটা ক্ষুদ্র সময় টি, এই ডিটি, এই ব্যবধানে কতটা এর গাঢ়ত্ব, থার্ড ব্র্যাকেট এ মানে এর গাঢ়ত্ব, সেটার পরিবর্তন হলো, সেইটা এখানে দেখানো হচ্ছে। আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা এইভাবে 1/a এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এইটাই সমান সমান, আমরা যদি বি এর সাপেক্ষে বলি, একই রকমভাবে আমরা বলতে পারি -1/b ডি অফ বি বাই ডিটি। এইটাকেই আমরা আবার যদি সি এর রেসপেক্টে বলি, তখন আমরা কি বলবো? 1/c ডি কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি। এক মিনিট স্যার, এইখানে তো নেগেটিভ ছিল, এখানে তো নেগেটিভ দিলেন না, কেন দিলাম না? তার কারণ হচ্ছে এইটা বিক্রিয়াজাত, সময়ের সাপেক্ষে বিক্রিয়াজাত বাড়বে। আমরা যদি একটা গ্রাফ আঁকি, এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করি, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম,
তাহলে আমার কি হয়, বিক্রিয়ক তো সময়ের সাথে সাথে নিঃশেষ হচ্ছে, ক্ষয় হচ্ছে, তাহলে বিক্রিয়ক কমছে। আর বিক্রিয়া যত কি সময় প্রথমে কিছু ছিল না, আস্তে 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 এটা বাড়ছে। যেই পয়েন্টটা এটা মিট করবে সেটা কি আমাদের সাম্য অবস্থাকে রিপ্রেজেন্ট করে আমরা বলে থাকি। যাই হোক না কেন, তার মানে আমাদের সময় সাপেক্ষে বিক্রিয়কটা কিন্তু কমে, কিন্তু সময় সাপেক্ষে বিক্রিয়াজাত বাড়ে। সেই জন্য বিক্রিয়াজাতের ক্ষেত্রে পজিটিভ আর বিক্রিয়কের ক্ষেত্রে নেগেটিভ টার্ম। একই রকম যদি ডি এর রেসপেক্টে আমরা যদি এর কি রিপ্রেজেন্ট করতাম, তাহলে 1/d ডি অফ কনসেন্ট্রেশন ডি বাই ডিটি। আচ্ছা, এই ডি আর এই ডি কিন্তু এক না, এটা ডেরিভেটিভের ডি, দিস ওয়ান, এটা ডেরিভেটিভের ডি, আর এটা হচ্ছে আমাদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের ডি। ওকে, তার মানে এখান থেকে একটা জিনিস আমাদের বোঝা গেল যে এই যে রেট বা বিক্রিয়া হার যাই বলি না কেন, এর একক কত হবে, এর একক কত হবে। তবে বিক্রিয়া হারের একক বলতে আমরা কি বোঝাচ্ছি, যে গাঢ়ত্বের পরিবর্তন। বিক্রিয়া হার মানে কি, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, মানে সময়ের রেসপেক্টে কতটা গাঢ়ত্ব পরিবর্তিত হল। গাঢ়ত্ব পরিবর্তনের একক বাই সময়, সময়ের একক, যেটা আমরা দেখলাম। এবার গাঢ়ত্বের পরিবর্তন সেটা আমি বলে দিয়েছিলাম মোলার বা মোলস পার লিটার, আর সময়ের পরিবর্তনের সেকেন্ড, তাহলে মোলস পার লিটার পার সেকেন্ড এটাই আসে। কিন্তু সব সময় এটা আসে না। কেন আসে না? কারণ এই যে রেট, সেই রেট সব ক্ষেত্রে তো আমাদের এই মোলস পার লিটার, মানে আমাদের গাঢ়ত্বের যে পরিবর্তনটা হবে, সেই গাঢ়ত্বের পরিবর্তন একই রকমভাবে হয় না, আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা রকমভাবে হয়। এই জায়গাটার থেকেই এখানে একটা এন ফ্যাক্টর আমাদের চলে আসে, এন ফ্যাক্টর। হয়তো এখানে আমরা বলে দিচ্ছি এইভাবে যে কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু, সরি, মানে কনসেন্ট্রেশনের যে পরিবর্তন সেই হিসেবে আমরা বলছি, সেটা এই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু সব সময় মানে বিক্রিয়া হারের একক যদি আমরা বলি, তাহলে এইভাবে আমাদের ঠিক আছে। কিন্তু হার ধ্রুবক বা অন্য কিছু বলতে গেলে তখন কিন্তু এখানে আমাদের একটা এন ফ্যাক্টর আসবে। এবার এই এন ফ্যাক্টরটা আমাদের কি, সেটাই আমাদের বলছে বিক্রিয়ার ক্রম। তাহলে এবার নেক্সট আমরা যাবো হচ্ছে বিক্রিয়ার ক্রমে। তো যেটা বলছিলাম যে হার ধ্রুবক, সরি হার ধ্রুবক, বিক্রিয়া হার, বিক্রিয়া হার বা রেট আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এইটা আমাদের কি গাঢ়ত্বের একটা পাওয়ার, এন ফ্যাক্টর, এর সাথে প্রপোর্শনাল। এই যে এন, এই এনটাকেই বলা হয় কি বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম। সাপোজ কোনো ক্ষেত্রে যদি এরকম হয় এ এ প্লাস বি বি, এইটা মিলে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের রেট যেটা আর, সেটা দেখা যায় সমানুপাতিক হয় কার সাথে, এই এর যে গাঢ়ত্ব তার একটা পাওয়ার এল, এবং বি এর গাঢ়ত্ব একটা তার পাওয়ার এম, এরকম এল আর এম এর সাথে।
এইবার এই যে এল আর এম, এর সাথে তো এ আর বি এর কোনো সম্পর্ক নেই, সব সময় এটা থাকে না। কখন কখন থাকে, যদি এলিমেন্টারি রিঅ্যাকশন হয়, এলিমেন্টারি রিঅ্যাকশন, বা যেটাকে আমরা বলি সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, বা যেটাকে আমরা বলি এক ধাপ বিক্রিয়া, যে এক ধাপে হবে, একাধিক ধাপ থাকবে না, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই এল আর এম এটা এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে সমান হয়ে যেতে পারে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা হতেও পারে, নাও হতে পারে। এবার এই যে এল এম, এদের সামগ্রিক যোগফলটাকে আমরা বলবো সামগ্রিক ক্রম। কোন একটা বিক্রিয়া সামগ্রিক ক্রম। শুধু এলটাকে কি বলবো, এল যার পাওয়ারে ছিল তার সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, মানে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। এমটাকে কি বলবো, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। আর এল প্লাস এমটাকে আমরা বলবো সামগ্রিক ক্রম। এই যে বিক্রিয়ার ক্রম, এই বিক্রিয়ার ক্রমটা আমাদের কি হতে পারে, আমাদের পজিটিভ ভ্যালু হতে পারে, আমাদের নেগেটিভ ভ্যালু হতে পারে, জিরো হতে পারে। বিক্রিয়ার ক্রম যদি জিরো হয় সেটাকে বলবো শূন্য ক্রমের বিক্রিয়া। বিক্রিয়ার ক্রম যদি এক হয় তাহলে বলবো প্রথম ক্রমের বিক্রিয়া, যদি 2 হয় দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, 3 হলে তৃতীয় ক্রমের বিক্রিয়া, ভগ্নাংশে আসলে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। এরকমভাবে আমাদের এই বিক্রিয়ার ক্রমগুলো কিন্তু মানে আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়। এল এবং এম এর ভ্যালু সেমও হতে পারে, এল এবং এম এর ভ্যালু ডিফারেন্টও হতে পারে, ঠিক আছে। এরকম হতেই পারে, হয়তো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বললো আর ভ্যারিজ অ্যাজ এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2, মানে বি এর স্কোয়ার। তার মানে বি এর যে মানে বি যে পদার্থটা আছে তার গাঢ়ত্বের যদি আমি স্কোয়ার করি সেইটার সাথে রেট বা বিক্রিয়া হারটা আমাদের সমানুপাতিক, কিন্তু এর সাথে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে এ যতটা বাড়বে রেট সেই হিসাবেই বাড়বে, কিন্তু বি এর গাঢ়ত্ব যতটা বাড়বে রেট তার বর্গ হিসাবে বাড়বে। আমরা যখন আরও কিছু এক্সাম্পল দেখব তখন আর কি এটা আমরা আরও ভালো ক্লিয়ারলি বলতে পারবো। যেমন সাপোজ মনে করো এখানে একটা রিয়াকশন দেখাই, এ থেকে বি এরকম একটা রিয়াকশন হচ্ছে। তো এবার টি ইজ ইকুয়াল টু 0-তে, মানে ইনিশিয়াল টাইম যখন ছিল তখন এ কত ছিল, এ ধরে নিচ্ছে আমাদের 10 মোলস পার লিটারই ছিল। বি কিছু ছিল, টি ইজ ইকুয়াল টু 0 স্যার ইনিশিয়াল টাইম, বি তো থাকবে না 0। এইবার আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর বা 1 মিনিট পর বা যাই হোক না কেন আমি দেখছি এর থেকে এর পরিমাণটা কত হয়েছে 9, বি তাহলে কত যাবে 1, কারণ এইখান থেকে যেটা কমবে ওইটা তো এখানে যাবে। তাহলে এইবার আমি যদি এখানে রেট বলি তাহলে রেটটা কত হবে, এর সাপেক্ষে আমি যদি রেট বলি এর ফাইনাল কত 9, ইনিশিয়াল কত ছিল 10, এটা 1 - 0 সেকেন্ড, মানে সময়ের গ্যাপটা যেটা আর কি, তাহলে সেটা কত হলো 1 মোলস পার সেকেন্ড। এখানে একটা মাইনাস আনতে হবে, কেন মাইনাস আনতে হবে, যেহেতু এর রেসপেক্টে আমি দেখছি সেই জন্য। তাহলে হয়ে গেল 1 মোল পার সেকেন্ড। ওকে, এইবার এই বিক্রিয়াই সেম, আমি কি করলাম এর গাঢ়ত্ব 10-এর জায়গায় 20 নিলাম, এটা টি ইজ ইকুয়াল টু 0 সময়। এইবার আমি কি দেখছি, তাহলে বিটা এখানে 0 ছিল, এইবার আমি 2 সেকেন্ডের গ্যাপে দেখলাম এর গাঢ়ত্ব হয়ে গেছে 18, বি এর গাঢ়ত্ব তাহলে কত হবে 2, না সরি 2 সেকেন্ড, 1 সেকেন্ডেরই গ্যাপ।
1 সেকেন্ডের গ্যাপে দেখছি আমি যে এটা 18 হলো, এটা 2। তাহলে এইবার আমাদের রেটটা তাহলে কি হচ্ছে, এইখানে রেট, এটাকে আমি রেট 1 বলতে পারি, R1, এটাকে আমি কি বলতে পারি, R2। তাহলে রেট সেটা কত হলো, 18 বিয়োগ 20, আর এখানে ওই 1, তার মানে এটা হচ্ছে 2 মোলার পার সেকেন্ড, তাই তো। তার মানে একটা জিনিস কি, আমি যখনই এখানে বিক্রিয়কের গাঢ়ত্ব ডবল করে দিচ্ছি, আমার রেটটাও কি হচ্ছে, আগের রেটে ডবল হচ্ছে না, তাই হচ্ছে তো। এই যে R1 আর R2-র মধ্যে রিলেশন কি, R2 = 2 × R1, তাই তো। তার মানে আমি যখনই বিক্রিয়কের গাঢ়ত্ব ডবল করছি, আমার রেটটা, ওভারঅল রেটটাও আমার কি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। সেই জন্য এই ধরনের বিক্রিয়া, তাহলে তার মানে কি, যতটা আমি বাড়াবো বিক্রিয়কের গাঢ়ত্ব, সেই রেসপেক্টেই বাড়বে। তাহলে এটাকে আমরা তখন বলবো প্রথম ক্রমের বিক্রিয়া। কেন প্রথম ক্রম, রেটটা প্রপোর্শনাল হচ্ছে কি, এর কনসেন্ট্রেশনের সাথে। এর গাঢ়ত্ব যদি ডবল হয়, রেট ডবল হবে, এর গাঢ়ত্ব যদি ট্রিপল হয়, রেট ট্রিপল হবে, এরকম। তাহলে এটার একটা আমরা চার্ট বানিয়ে নিতে পারি। গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়া হারের পরিবর্তন, বিক্রিয়ার ক্রম। এবার দেখো, যদি গাঢ়ত্বের পরিবর্তন দ্বিগুণ হয়, বিক্রিয়া হারের পরিবর্তন নেই, মানে বিক্রিয়া হার কোনো পরিবর্তন হচ্ছে না, আমি গাঢ়ত্ব ডবল করে দিচ্ছি, বিক্রিয়া হার যা ছিল তাই। মানে আগের রেসপেক্টে যদি এখানে দেখতাম আমি ডবল করে দিয়েছি, কিন্তু আমি এইখানে 1 সেকেন্ড পরে গিয়েও দেখছি যে এইখানে ওই 19 আর একই হয়তো হচ্ছে, ডবল হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আর কি 20 থেকে 19 সালে বাদ দিলে এখানে 1 হতো, তাহলে 1/1 1ই আসতো, তার মানে R1 আর R2 সেম হয়ে যেত, কোনো পরিবর্তন নেই। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেখানে কোনো পরিবর্তন হয় না, সেইটা তাহলে আমাদের কি বলবো, শূন্যক্রম। কেন, সামথিং পাওয়ার টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর যদি পাওয়ারে 0 বসে তাহলে কি হয়, 1 হয়, তার মানে ওখানে কোনো পরিবর্তন হয়নি, আগেও যা ছিল এখনো তাই আছে, এটা ধ্রুবক আর। তাহলে একই রকম এটা যদি আমি 3 গুণ করি, কোনো পরিবর্তন নেই, শূন্যক্রম। এটা যদি আমি 4 গুণ করি, কোনো পরিবর্তন নেই, শূন্যক্রম, কোনো অসুবিধা নেই, এগুলো সব শূন্যক্রম। আমি যদি n টাইমস করে দিই, এটাকে n গুণ, 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 10 গুণ 12 গুণ 100 গুণ 1000 গুণ লক্ষ গুণ n গুণ, যে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তাহলে এটা কি হয়, শূন্য, নির্বিকার, যা খুশি হয়ে যাক, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। এগুলো সবগুলোই আমাদের শূন্যক্রমের বিক্রিয়া। সেকেন্ড ক্ষেত্রে কি, যদি প্রথম ক্রমের কথা বলি, কোনো একটা ক্ষেত্রে গাঢ়ত্বের পরিবর্তন, কোনো একটা বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন দ্বিগুণ করা হলো, দেখা গেল বিক্রিয়া হারের পরিবর্তনও দ্বিগুণ হয়েছে, তার মানে সমানুপাতিক, যা এখানে বাড়াবো তাই ওখানেও বাড়বে। তার মানে রেটটা কি, এখানে রেট প্রপোর্শনাল ছিল, এটা এখানে রেট a টু দি পাওয়ার 1, মানে এ যেইভাবে বাড়বে রেটও সেইভাবে বাড়বে,
এটা যদি দ্বিগুণ হয় এটা দ্বিগুণ হবে, তাহলে এটা কি হবে? প্রথম ক্রম। প্রথম ক্রম। যদি এটা 3 গুণ হয় এটাও 3 গুণ হবে, এটা প্রথম ক্রম। এটা যদি 4 গুণ হয় এটাও 4 গুণ হবে, প্রথম ক্রম। এরকম করতে করতে এটা যদি n গুণ হয় তাহলে এটাও n গুণ হবে, তাহলে এটা কি হবে? প্রথম ক্রমই হবে। এবার একই রকম আমি এখানে দ্বিগুণ করলাম, বিক্রিয়া কোনো একটা বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলাম, কি হলো? আমার বিক্রিয়া হার 4 গুণ হয়ে গেল। তার মানে কি? রেট প্রপোর্শনাল টু বিক্রিয়কের স্কয়ার। তাহলে এটা দ্বিতীয় ক্রম। এখানে 3 গুণ করলাম, তাহলে বলো কত হবে? এক্স্যাক্টলি 9 গুণ, তাহলে এটা দ্বিতীয় ক্রম। এটা যদি 4 গুণ হয় 16 গুণ, দ্বিতীয় ক্রম। একই রকম ভাবে এটা যদি n গুণ করি তাহলে এটা কত হবে? n এর স্কয়ার গুণ বিক্রিয়া দ্বিতীয় ক্রম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্রম। ঠিক আছে, এই হচ্ছে ক্রমের ধারণা। আরেকটা জিনিস এখানে আসে, সেটা হচ্ছে আণবিকতা। সেটা হচ্ছে আণবিকতা। আণবিকতা মানে কি? এই যে যখনই আমি একটা বিক্রিয়ার কথা বলবো, সেই বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের ধাপ থাকে। তো কিছু ধাপ এরকম থাকে যেটা খুব স্লো হয়, কিছু ধাপ এরকম থাকে যেটা খুব ফাস্ট হয়। ওভারঅল বিক্রিয়ার কথা বলছি না, বিক্রিয়াটায় যদি আমি আলাদা আলাদা সেগমেন্টে ভাঙি, কিছু কিছু ধাপ থাকে, সেই সমস্ত ধাপগুলোকে যদি আমরা হিসাব করি তাহলে তার মধ্যে যেটা সবচেয়ে স্লোয়েস্ট, মানে সবচেয়ে ধীর গতি সম্পন্ন, সবচেয়ে ধীর গতি ধাপ যেটা, এটাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ। এবার কেন হার নির্ণায়ক বলে? কেন হার নির্ণায়ক? মনে করো তুমি তোমার বাড়ি থেকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার যে কাছাকাছি রেল স্টেশন, সেই রেল স্টেশনে যাচ্ছ। এবার বাড়ি থেকে বেরোলে, কিছুটা পথ তুমি হেঁটে গেলে, কিছুটা পথ তুমি বাসে গেলে, কিছুটা পথ হয়তো তুমি টোটোতে গেলে। এবার বাস আর টোটোর স্পিডটা তো মোটামুটি ঠিকই আছে, যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ট্রাফিক থাকে, তাহলে পরে ওটার স্পিডে খুব একটা কম বেশি হবে না। কিন্তু যেটা সবচেয়ে ধীর গতি, অর্থাৎ তুমি যে হেঁটে যাচ্ছ সেটা, এইটাকে তুমি যত স্পিড আপ করতে পারবে তোমার ওভারঅল গতিটা ততটা বাড়বে না, তাই তো? হাঁটাটাকে তুমি যত তাড়াতাড়ি হাঁটতে পারবে তত তোমার রেল স্টেশনে যাওয়ার সময়টা কম লাগবে, আর হাঁটাটা যত তুমি স্লো হাঁটবে তত তোমার রেল স্টেশনে যাওয়ার সময়টা বেশি লাগবে। তার মানে যেটা সবচেয়ে ধীর গতির ধাপ হয় সেটা ঠিক করে দেয় ওভারঅল বিক্রিয়াটার যে গতিটা। এখানে বিক্রিয়া হার বলতে ওভারঅল বিক্রিয়ার যে গতিটা, সেইটা কি দ্রুত হবে না ধীর হবে। এই জিনিসটাই বলতে গিয়ে আরেকটা কথা আসে, যেটাকে অনেক বইতে এইভাবে বলা আছে, বটলনেক প্রিন্সিপাল। বটলনেক প্রিন্সিপাল। বটলনেক প্রিন্সিপাল কি?
একটা বোতল, এটা হচ্ছে বোতলের গলাটা। এবার আমি এখান দিয়ে কিছু নুড়ি পাথর ঢোকাচ্ছি, তো যেগুলো ছোট সেগুলো তো টুকটুক করে ঢুকে যাবে, তাই না? যেগুলো ছোটোগুলো সেগুলো টুকটুক করে ঢুকে যাবে। যেটা মোটামুটি এর সাথে সেম হয়, মানে এর চেয়ে একটু ছোট হয় সামান্য গলাটার চেয়ে, সেটাও ঢুকে যাবে। কিন্তু যেটা এর সাথে একদম টাইটাই হয় বা এর চেয়ে একটু বড় হয়, সেটা কি ঢুকবে? সেটা ঢুকবে না। তার মানে এই গলা দিয়ে যেটা নাববে সে অবশ্যই পেটেও চলে যাবে, বোতলের পেটে। তবে গলা দিয়ে নাবতে হবে, গলা দিয়ে নাবাটা এখানে খুব ইম্পর্টেন্ট। গলা দিয়ে যদি নাবতে না পারে তাহলে ভেতরে কি করে ঢুকবে? ঢুকবে না তো। ঠিক একই রকম সবচেয়ে ধীর গতিটা যত আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো, বা সবচেয়ে ধীর গতির বিক্রিয়াটা, সবচেয়ে ধীর গতির ধাপটা আমার যত তাড়াতাড়ি উতরে যাবে, তত আমার ওভারঅল বিক্রিয়াটা রেটটা বাড়বে। পরীক্ষার সময় যেরকম হয়, সরি, পরীক্ষার সময় যেরকম হয় যে এটা সবচেয়ে কঠিন সাবজেক্ট, যেমন ক্লাস 10 পর্যন্ত অনেকের ক্ষেত্রে অঙ্ক থাকে, ঠিক আছে, আর ক্লাস 12-এ আসলে অনেকের ক্ষেত্রে ফিজিক্স কিংবা কেমিস্ট্রির মতন হয়ে যায়। যদিও কোনোটাই কঠিন নয়, ঠিকঠাকভাবে পড়লে পরে সবগুলো ইজি, অনেক ক্ষেত্রে লিটারেচারের থেকেও ইজি, ঠিক আছে, যদি কেউ সায়েন্সটাকে সায়েন্টিফিক্যালি পড়তে পারে। তো যাই হোক, তো সেই রকমই ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটু চিন্তা বা টেনশন বেশি থাকে, কিন্তু নর্মাল আদার্স পরীক্ষাগুলোর ক্ষেত্রে তো অত চিন্তা থাকে না। তো এই যে পরীক্ষাগুলো একটু কঠিন মনে হয়, সেই পরীক্ষাগুলোর আগের রাতটা খুব টেনশনে কাটে অনেকেরই। যারা পড়াশোনা করে তাদের কাটে না, যারা পড়াশোনা করে না বা কম করে তাদের একটু টেনশনে কাটে। তো সেই রাতটা যদি পার হয়ে যায়, সেই পরীক্ষাটা যদি পার হয়ে যায়, তাহলে তুমি পরের দিন রাজা, যদি ভালো পরীক্ষা দাও। আর যদি কোনো কারণে পরীক্ষাটা খুব একটা ভালো না হয়, মনোমতো না হয়, তাহলে ওই পরীক্ষার একটা যে দুঃখ থাকে, সেটা পরের পরীক্ষাগুলোকেও কিছু হলেও এফেক্ট করে তো। ঠিক এখানেও ঠিক সেরকমই, যে গলা দিয়ে যে নাবছে সে তো নেমে চলে যাবে, কিন্তু গলায় যদি আটকে যায় ও কোনো দিন ভেতরে নামতে পারবে না। এখানেও ঠিক বিক্রিয়ার ক্ষেত্রেও তাই, যেটা সবচেয়ে ধীর গতির ধাপ সেটা যদি উতরে যায়, বিক্রিয়া স্মুথলি এগিয়ে যাবে। সেইখানে যদি কোনো কারণে রেট স্লো হয়ে যায়, ওভারঅল রেটটাই স্লো হয়ে যাবে। তো যেটার প্রসঙ্গে এটা বলা সেটা হচ্ছে আণবিকতা। তাহলে এই যে সবচেয়ে ধীর গতির ধাপ আমি যেটা বললাম, সেইখানে যত সংখ্যক অণু, কারণ বিক্রিয়কের যত সংখ্যক অণু আমার পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে, সেই সংখ্যাই হচ্ছে আণবিকতা। তাহলে আণবিকতা কোনোদিনও ভগ্নাংশ হবে না। আণবিকতা কোনোদিনও নেগেটিভ হবে, ঋণাত্মক হবে না, কারণ সংখ্যা তো, অণুর সংখ্যা তো ঋণাত্মক বা ভগ্নাংশ তো হতে পারবে না। তো এইটা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কিন্তু ক্রমের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশও হতে পারে। এই ক্ষেত্রে এই যে চ্যাপ্টার, এইখান থেকে বিক্রিয়ার ক্রম ও আণবিকতার পার্থক্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কনসেপচুয়ালাইজেশনের জায়গা থেকে হোক, ডাইরেক্ট প্রশ্ন আসার জায়গা থেকে হোক, কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আসার জায়গা থেকে হোক, এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বইয়ের মধ্যে ভালো করে লেখা আছে, ভালো করে ওটাকে বুঝে পড়বে। চলো এইবার আমাদের যেটা আর কি বলছিলাম, যে হার ধ্রুবক আর হার ধ্রুবকের একক, এই ব্যাপারটা কি। তাহলে এই যে আমি একটু আগে বললাম যে রেট, তার মানে আমি দেখছি কি এ বা যেটা আমাদের বিক্রিয়ক, তার একটা গাঢ়ত্বের সাম পাওয়ারের সাথে এটা ডিপেন্ড করে, মানে কীরকমের প্রপোর্শনাল হয়, তাই তো। এই এনটা 0 হতে পারে, এনটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ হতে পারে, যাই হোক। এন হচ্ছে কি এখানে বিক্রিয়ার ক্রম। এইবার
আমি এই সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠিয়ে সমান সমান করি তাহলে আমাকে এখানে একটা ধ্রুবক আনতে হবে, তাই নিয়ম তাই বলে অঙ্কে। এই যে ধ্রুবকটা আমি নিয়ে আসলাম, এই ধ্রুবকটারই নাম হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক। এই ধ্রুবকটারই নাম হচ্ছে কি বিক্রিয়া হার ধ্রুবক। তার মানে বিক্রিয়া হার ধ্রুবক বলতে আমরা কি বুঝছি, কে ইজ ইকুয়াল টু আর বাই এ টু দি পাওয়ার এন, মানে বিক্রিয়কের গাঢ়ত্ব রেসপেক্টে আমি যদি প্রথম ক্রমের হিসাবে বলি তাহলে সেই ক্ষেত্রে, বা প্রথম ক্রম বা যে কোনো ক্রমই হোক না কেন, যদি এটা 1 হয়ে যায় তাহলে কে ইজ ইকুয়াল টু আর হয়ে যাবে। তার মানে একক গাঢ়ত্বের যদি কোনো আমি বিক্রিয়ক নিই তাহলে সেই ক্ষেত্রে যে বিক্রিয়া হার হবে সেটাই বিক্রিয়ার হার ধ্রুবক আর কি। বেশ, তাহলে বিক্রিয়া হার ধ্রুবক তো বোঝা গেল, এটা একটা ধ্রুবক। এবারে হার ধ্রুবকের কি একক আছে কোনো? হ্যাঁ, অবভিয়াসলি হার ধ্রুবকেরও আমাদের কি থাকবে, একক থাকবে। এবার হার ধ্রুবকের তাহলে কি একক, তাহলে হার ধ্রুবকের এককটা দেখি। হার ধ্রুবকের একক মানে কে এর একক, কে এর একক মানে কি, এই যে আর মানে বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হারের একক ভাগ এ মানে বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার এন এর একক। তাহলে বিক্রিয়া হারের একক কি, এই যে মোলস পার লিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে লিখে দিই, এখানে মোলস পার লিটার পার সেকেন্ড। আর গাঢ়ত্বের একক কি, হচ্ছে মোলার মানে মোলস পার লিটার, মোলস পার লিটার তার পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, তার মানে এইখানে আমার একটা জিনিস দেখো, মোলস পার লিটারটা উপর নিচে কমন আছে, তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখলে পরে এরকমভাবে লিখতেই পারি, মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স। এইটাই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের একক। কি বললাম, মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। অনেক সময় এই রকম একটা ফরম্যাট দিয়ে বলে দেবে বিক্রিয়ার হার, মানে বিক্রিয়ার ক্রম কত। ঠিক আছে, সাপোজ এরকম একটা কোশ্চেন, যে কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে তার যে হার ধ্রুবক তার একক হয়তো দেখা গেল এরকম হলো মোলস পার লিটার পার সেকেন্ড, বিক্রিয়ার ক্রম কত। হার ধ্রুবকের একক যদি বলে দেয় মোলস পার লিটার পার সেকেন্ড, তাহলে বিক্রিয়ার ক্রম কত জিজ্ঞাসা করলো। এবার কি করে করবো এটা, খুব ইজি, চিন্তার কিছু নাই। দেখো আমি কি জানি, হার ধ্রুবকের একক, তাই তো, হার ধ্রুবকের একক সেটা কত হচ্ছে মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এটা হয়। এবার আমি যদি দুই পাশ তুলনা করি, আমার দেওয়া আছে কি মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স, এইটা কার সাথে তুললো, এটা তুল্য কার সাথে, এর সাথে, মোলস পার লিটার পার সেকেন্ড, মোলস পার লিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি দুই পাশ থেকে এই সেকেন্ডটাকে আমি আউট করে দিই, তার মানে এইখানে মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন মানে মোলস পার লিটার টু দি পাওয়ার কি 1, তাই তো। তার মানে 1 মাইনাস এন পাওয়ারের তুলনা করলে 1 আসছে, তাহলে এন সমান সমান কত আসে, এনটা ওই পাশে গেলে 1 প্লাস মাইনাস 1, তাই না, এটা এই পাশে আসে 0।
তার মানে যদি এরকম মানে রূপের দেওয়া থাকে তাহলে আমি এরপর থেকে দেখেই বলে দেবো এটা শূন্য ক্রমের বিক্রিয়া। কোনোটাতে যদি এরকম দেওয়া থাকে খালি সেকেন্ড ইনভার্স, খালি হাতে দেওয়া গেল সেকেন্ড ইনভার্স দেওয়া, ক্রম কত। একই রকম সিস্টেম, তাহলে মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স ইজ ইকুয়াল টু কি সেকেন্ড ইনভার্স, মানে এটা গেল। তার মানে কি এই পাশে মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n আছে, ওই পাশে কিছু আছে নাই, তো নাই মানে কি 0। তার মানে মোলস, এটা অ্যাকচুয়ালি কি মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n ইজ ইকুয়াল টু মোলস পার লিটার টু দি পাওয়ার 0। তার মানে পাওয়ারের যদি তুলনা করি 1 মাইনাস n ইজ ইকুয়াল টু 0, তার মানে n ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এইরকম যদি আমাদের থাকে সেটাকে আমরা বলবো এটা প্রথম ক্রমের বিক্রিয়া। একই রকম যদি এটা এরকম আসে লিটার পার মোল পার সেকেন্ড, তাহলে কি হবে, তাহলে একই রকম লিটার পার মোল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এটা গেল। তবে লিটার পার মোল এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, মোলস পার লিটারে লিখি টু দি পাওয়ার -1 লিখতে পারি। এটা ইজ ইকুয়াল টু মোলস পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n, কারণ এখানে লিটার আছে, লিটার ইনভার্স তার ইনভার্স, মানে মাইনাস মাইনাসে প্লাসই হয়ে গেল না। তাহলে লিটার পার মোলকে মোল পার লিটার টু দি পাওয়ার -1 লেখাই যায়। তার মানে আমি এবার যদি পাওয়ারের তুলনা করি তাহলে কত, -1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস n, সো n ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 দ্যাট ইজ 2। তার মানে এই বিক্রিয়াটা আমাদের কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এরকমভাবে যে কোনো ক্রমের বিক্রিয়া এই একই ফরম্যাটে ফেলে দিয়ে আমি পাওয়ার তুলনা করে মিলিয়ে নিতে পারি এবং সেটার ক্রমটা বের করে নিতে পারি। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু এইচএসেও আসতে পারে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তো হামেশাই আসে। ঠিক আছে, তো বেশ, যাই হোক, আজকে আমাদের রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারটা জাস্ট শুরু হলো। তাহলে আমরা কি কি পড়লাম, বিক্রিয়া হার ধ্রুবক, হার ধ্রুবকের একক, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার আণবিকতা, হার ধ্রুবক থেকে কি করে, মানে হার ধ্রুবকের একক থেকে কি করে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা যায়, এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা দুটো ক্রমের বিক্রিয়া, যে দুটো আমাদের সিলেবাসের মধ্যে আছে, শূন্য ক্রম, প্রথম ক্রম, এই দুটো ক্রমের বিক্রিয়া আমরা কিন্তু এখানে আর কি পড়ব। ঠিক আছে, আজকের জন্য ক্লাসটা এখানেই আপাতত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।